আসসালামু আলাইকুম। বিডি পাঠশালায় স্বাগতম। বিডি পাঠশালায় আপনাদের জন্য আজকের একটি নতুন কোর্স আমরা নিয়ে এসেছি, সেটার নাম সবার জন্য অ্যাকাউন্টিং। আমরা সবাই অ্যাকাউন্টিং এর সাথে কম বেশি পরিচিত। আমরা জানি যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন বা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং। আর আমরা জানি অ্যাকাউন্টিংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আমরা জানি সবাই আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ বা যে কোনো জাতির যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক তেমনি বিজনেসের একটি ল্যাঙ্গুয়েজ আছে, যেমনটি আছে আপনার প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সফটওয়্যার বেসড সফটওয়্যার তৈরি করার জন্য যেমন ল্যাঙ্গুয়েজ লাগে, তেমনি বিজনেসের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং। তাই আপনি যদি আজকে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের নাও হন, তাহলে আমরা আশা করব এই কোর্সে আপনাকে কিছুটা সাহায্য করবে অ্যাকাউন্টিং সম্পর্কে বেসিক কিছু ধারণা দিতে। কারণ আমাদের উদ্দেশ্য হলো যারা অ্যাকাউন্টিং সম্পর্কে কিছুটা জানতে চান, যারা বেসিক জিনিসগুলো আয়ত্তে আনতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। কেন আপনার কাছে অ্যাকাউন্টিং ইম্পর্টেন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা অ্যাকাউন্টিং আসলে শুধু যে অ্যাকাউন্টিং যারা পড়েন বা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন তারা জানবেন তাই নয়। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন বা একজন আইটি প্রফেশনাল হন কিংবা একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার অ্যাকাউন্টিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পুরো ব্যবসাটাই নিয়ন্ত্রণ করছে অ্যাকাউন্টিং। কারণ অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনার টাকা কোথায় আসছে বা কোথায় যাচ্ছে, কোম্পানির অবস্থা কি, একটি নির্দিষ্ট সময়ে কোম্পানির লাভ ক্ষতির অবস্থা কেমন, সেটা জানার জন্য অ্যাকাউন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি আপনি নিজের কোম্পানির প্রতি ডেডিকেটেড হন বা আপনার নিজেরই একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তখন এই বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জানা উচিত আপনার কোম্পানির পজিশন কখন কোথায় কিভাবে আছে। এই জন্যই আমরা আশা করব অ্যাকাউন্টিং এর সাধারণ কিছু জ্ঞান সবারই থাকা উচিত। আর সেই তাগাদা থেকে আমরা আজকে নতুন কোর্সই চালু করছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক। অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংকে আগেই বলেছি, অ্যাকাউন্টিংকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। কিভাবে বিজনেসের ল্যাঙ্গুয়েজ? কারণ অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা যে বিজনেস ট্রানজ্যাকশনগুলো হয়, ট্রানজ্যাকশন বলতে আমরা বুঝি আম, আপনি যখন কাউকে কোনো কিছু দেবেন, তার বিনিময়ে যদি সে আপনাকে অন্য কিছু দেয়, দুটার ভ্যালু যদি সমান হয়, এটিকে বলা হয় ট্রানজ্যাকশন। ধরুন আপনি কাউকে 10টা টাকা দিলেন, সে আপনাকে একটি চিপস দিল, এক প্যাকেট চিপস দিল, এটাকে বলা হয় ট্রানজ্যাকশন। কারণ 10 টাকার ভ্যালু 10 টাকা, চিপসের ভ্যালু 10 টাকা, আপনারা দুজন ভ্যালু এক্সচেঞ্জ করলেন। এই যে ভ্যালু এক্সচেঞ্জ করা, এটাকে বলা অ্যাকাউন্ট, এটাকে বলছি আমরা ট্রানজ্যাকশন। তাই এই যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, এই ট্রানজ্যাকশনটাকে আমরা লিপিবদ্ধ করার যে সিস্টেম, লিপিবদ্ধ করে রাখার যে ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে অ্যাকাউন্টিং। তাই অ্যাকাউন্টিংকে বলা হচ্ছে বিজনেসের ল্যাঙ্গুয়েজ। বিজনেসের আমরা যে বিজনেস ট্রানজ্যাকশন গুলো করছি, সেগুলো আমরা ভেবে বলছি না যে আমি তাকে 10 টাকা দিলাম, সে আমাকে চিপস দিল, এমন না। আমরা একটি নির্দিষ্ট লিঙ্গুইস্টিক উপায়ে এটিকে আমরা লিপিবদ্ধ করছি অ্যাকাউন্টিং এর জার্নালে। আমরা যেটা সামনে জানবো জার্নাল কি জিনিস, সেগুলো আমরা সামনের কোর্সগুলোতে আসবে ইনশাআল্লাহ। তাই আপাতত আমরা শুরু করছি অ্যাকাউন্টিং কি কি দ্বারা অ্যাকাউন্টিং তৈরি। অ্যাকাউন্টিং বুঝতে হলে আমাদের প্রথমে তিনটি বিষয়ের প্রতি গভীর ধারণা রাখা প্রয়োজন। এই তিনটি বিষয় হলো অ্যাসেট, এরপরে লায়াবিলিটি এবং হলো ওনার্স ইকুইটি, অথবা এটাকে স্টক হোল্ডার্স ইকুইটিও বলা হয়। প্রথমে আমরা জানবো অ্যাসেট কি জিনিস। অ্যাসেট হলো মূলত রিসোর্স অফ বিজনেস। রিসোর্স বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের বিজনেসে এমন কিছু জিনিস, এমন কিছু আমাদের সম্পদ যেগুলো আমাদেরকে ভবিষ্যতে আমাদের উপকার করবে, ভবিষ্যতে আমাদেরকে বেনিফিট দিবে। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি অ্যাসেট ইজ সামথিং দ্যাট গিভস সামথিং অফ ফিউচার ভ্যালু। ফিউচারে যেটি আমাদেরকে ভ্যালু দিবে সেটাই হচ্ছে আমাদের অ্যাসেট, বা আমাদের যে বিজনেসের যে সম্পদগুলো, সেগুলোকে আমরা বলছি অ্যাসেট। অ্যাসেট অনেক রকমই হতে পারে। আমরা যদি দেখতে চাই অ্যাসেট কিরকম হয়, আমরা একটু সামান্য মুছে নিই। অ্যাসেট বলতে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে স্বাভাবিকভাবে, সেটি হচ্ছে ক্যাশ। ক্যাশ কি? ক্যাশ আমরা সবাই জানি। ক্যাশ হলো নগদ টাকা। নগদ টাকা সবারই পকেটে থাকে, আমরা সেই জন্য এটার সাথে সবাই পরিচিত। বিজনেসে অ্যাসেটের মধ্যে ক্যাশ রাখার কারণ হলো ক্যাশ এমন একটি জিনিস যেটা লিকুইড এবং যেটি যে কোনো সময় ব্যবহার করা যায়। এই অ্যাসেটের
ক্যাশ যে অ্যাসেট, এটার মাধ্যমে আপনি যে কোনো কিছু ক্রয় করতে পারবেন, যে কোনো সময়ে যে কোনো ট্রানজ্যাকশনে আপনি সরাসরি এটি ক্যাশ ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনাকে কোনো ভবিষ্যৎ দেনা বা পাওনা রাখতে হচ্ছে না। তাই অ্যাসেটের মধ্যে ক্যাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাশের পরে আছে ক্যাশের পরে আমরা পাচ্ছি সাপ্লাইজ। সাপ্লাইজ হচ্ছে এমন সব বিষয়, এমন সব জিনিস, এমন সব এলিমেন্ট যেগুলো আমরা কোনো কিছু প্রোডাকশনের সময় ব্যবহার করি। ধরুন আপনি একজন বিস্কিট ফ্যাক্টরি মালিক, আপনি বিস্কিট প্রোডাকশন করেন, তাহলে আপনি বিস্কিট তৈরির জন্য যেসব এলিমেন্ট আপনার দরকার, এগুলোকে আমরা সবগুলোই বলছি সাপ্লাই। যেমন ময়দা লাগছে, আপনার চিনি লাগছে, বা দুধ লাগছে, গম লাগছে, এই সব কিছু হচ্ছে আপনার সাপ্লাইজ। এছাড়া সরাসরি আমরা কোনো প্রোডাক্ট তৈরি করার আগে যেসব প্রোডাক্ট, যেসব দরকারি জিনিস আমরা ব্যবহার করি, সেগুলোকে সাপ্লাই বলার সাথে সাথে সাপ্লাই হচ্ছে আরো এমন জিনিস যা আপনার পুরো ব্যবসার মধ্যে ছোটখাটো যেসব এলিমেন্ট আপনার দরকার, সেগুলোকে আমরা সাপ্লাইজ বলছি। যেমন স্ট্যাপলার, কলম, আপনার পেপার ওয়েট, পেপার কাটার, সিজার্স, এভরিথিং যেগুলো আমরা ছোটখাটো ডেস্ক কাজে ব্যবহার করি, এগুলোকে আমরা সাপ্লাইজের আন্ডারে রাখছি। এগুলোকে আমরা বলছি অ্যাসেট। সাপ্লাইজের পরে আমাদের আছে যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে, আমরা সবাই ইন্স্যুরেন্সের সাথে মোটামুটি পরিচিত। ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টের বা কোম্পানির বা পার্সোনাল ক্ষেত্রে আমরা অনেক সময় ইন্স্যুরেন্স করি। তাই ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা সিওরিটি লাভ করি যে আমাদের কোনো ক্ষতির যদি সম্মুখীন হই তাহলে সেই ক্ষতিপূরণের ব্যবস্থাটা যাতে হয়। প্রিপেড সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, আমরা অনেক সময় প্রিপেড কার্ড ইউজ করি। তাই প্রিপেড ইন্স্যুরেন্স বলতে যেটা বোঝায় যে ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম, আমরা সবাই জানি প্রিমিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্স্যুরেন্সের জন্য। এই জন্য যে প্রিপেইড ইন্স্যুরেন্সটা, এর মানে হচ্ছে আমরা ইন্স্যুরেন্সটা আগে থেকে পেমেন্ট করে রাখবো। ধরুন আমাদের 6 মাসের প্রিমিয়াম বা 1 বছরের প্রিমিয়াম আমরা আগেই পেমেন্ট করে রেখেছি, যার ফলে আমাদের আগামী 6 মাস কিংবা আগামী 1 বছর আমাদের আর কোনো ইন্স্যুরেন্স পেমেন্ট করতে হচ্ছে না, যার ফলে এটাকে আমরা বলছি প্রিপেইড ইন্স্যুরেন্স। এটি অ্যাসেট কেন? অবশ্যই প্রিপেইড ইন্স্যুরেন্স একটি অ্যাসেট, কেননা এটি আমাদেরকে আগামী 6 মাস কিংবা আগামী 1 বছরের জন্য আমাদের বেনিফিট দিচ্ছে। আমরা আগেই জেনেছি অ্যাসেট মানে হচ্ছে যেটি ফিউচার বেনিফিট দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদেরকে মোটামুটি 1 বছরের জন্যই আমাদেরকে সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, যাতে আমরা নতুন করে কোনো খরচাপাতি করতে না হয়। এবং এই যে 1 বছরের যে গ্যারান্টিটা আমরা পেয়ে গেলাম, 1 বছরের জন্য যে আমরা ইন্স্যুরেন্স ব্যবহার করার সুযোগটা পেয়ে গেলাম, এটি আমাদের একটি অ্যাসেট, এটি আমাদের একটি সম্পদ, এটি আমাদের একটি বেনিফিট। এই কারণে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সকে বলছি অ্যাসেট। এরপরে আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইনভেন্টরি। দুঃখিত, ইনভেন্টরি, এটিকে অনেক সময় মার্চেন্ডাইজও বলা হয়। ইনভেন্টরি কি জিনিস? আমরা জানি যখন আমরা কোনো প্রোডাক্ট প্রডিউস করছি সেটিকেই বলছি আমরা ইনভেন্টরি। একদম মনে করেন আপনি একজন বিস্কিট ফ্যাক্টরি মালিক, আপনি বিস্কিট তৈরি করছেন। আপনার যে বিস্কিটগুলো প্যাকেটজাত হয়ে মার্কেটে চলে যাবে, সেই মুহূর্তে কমপ্লিট প্যাকেজের মধ্যে যে আপনার বিস্কিটগুলো চলে এসছে, এই কমপ্লিট প্যাকেজটাকে বলছে ইনভেন্টরি, যেখানে আপনার প্রাইস ট্যাগ দেওয়া থাকবে। আমরা একদম ফিনিশড প্রোডাক্টটাকে বলছি আমরা ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ, দুটাই বলছি আমরা। এখন প্রশ্ন আসতে পারে, অনেকের মনে এই প্রশ্নটা আসে যে সাপ্লাইজ এবং ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজের মধ্যে প্রধান পার্থক্য কি? সাপ্লাইজ এবং মার্চেন্ডাইজের মধ্যে প্রধান পার্থক্য কি? আমরা জানি অ্যাসেটের মধ্যে যে সাপ্লাইজ এবং মার্চেন্ডাইজ বা ইনভেন্টরি, দুইটাই শুনতে একটু সমান সমান লাগে, কিন্তু না। সাপ্লাই হলো আসলে ইন্টারনাল ইউজের জন্য, যেটা আপনার র ম্যাটেরিয়াল হবে, যেটি ইনভেন্টরি প্রডিউস করার জন্য আপনার ব্যবহৃত হবে। তাই আমরা সহজে ভাষায় এটা বলতে পারি যে সাপ্লাই হলো ইনভেন্টরি তৈরির কারণ, আর ইনভেন্টরি হলো সাপ্লাইয়ের ফসল। ইনভেন্টরি হলো যেটা আপনি একদম ফাইনালি আপনি যেটা সেল করতে যাবেন বাজারে, সেটা হচ্ছে ইনভেন্টরি। আর ইনভেন্টরি তৈরির জন্য যেই প্রসেস আপনি ইউজ করবেন, যে প্রসেসগুলো, যে এলিমেন্টগুলো আপনি ব্যবহার করবেন, সেগুলোকে বলছি আমরা সাপ্লাইজ। এবং সাপ্লাইজ হলো ঠিক সেই সব বিষয়
সাপ্লাইজ এর মধ্যে আবার দুই রকম আছে, যেমন সাপ্লাইজ কখনো এক্সপেন্সিভ হয়ে যেতে পারে, সাপ্লাই শুধুমাত্র অ্যাসেটও থাকতে পারে, কিন্তু সেটা আমরা পরে দেখব। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেগুলো হলো আপনার শর্ট টার্ম অ্যাসেট। আমরা জানি অ্যাসেট দুই রকম, একটা শর্ট টার্ম আর একটা লং টার্ম অ্যাসেট। আমরা অনেকে ব্যাংকিং এর সাথে পরিচিত, তাই আমরা ব্যাংকের মধ্যে এই দুটি অনেক সময় শুনে থাকি, শর্ট টার্ম এবং লং টার্ম, বিশেষ করে ডিপোজিটের ক্ষেত্রে। অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে ঠিক সমানই। শর্ট টার্ম অ্যাসেট হচ্ছে যেসব অ্যাসেট আমরা বেশি দিন ধরে রাখবো না, যেসব অ্যাসেট আমাদের বেশি দিন বেনিফিট দেবে না। সচরাচর এগুলো 6 মাস কি 1 বছর, বেশি হলে 2 বছর বা 3 বছর এমন আমাদের বেনিফিট দেবে, এগুলোকে আমরা বলছি শর্ট টার্ম অ্যাসেট। আর যেসব অ্যাসেট আমাদেরকে শর্ট টার্মের চেয়ে একটু বেশি দেবে, যেমন 5 বছর বা 5 বছরের বেশি আমাদের বেনিফিট দেবে, আমরা সেগুলোকে বলছি লং টার্ম অ্যাসেট। আমরা এতক্ষণ যে ক্যাশ, সাপ্লাইস বা প্রিপেড ইন্স্যুরেন্স, রেন্ট, ইনভেন্টরি এগুলো পড়লাম, এগুলোকে আমরা শর্ট টার্ম অ্যাসেটের মধ্যে রাখতে পারি। আর বাই দ্য ওয়ে একটি কথা অ্যাড করা জরুরি, সেটি হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্সের মধ্যে প্রিপেড রেন্টও কিন্তু সেম জিনিস। প্রিপেড রেন্ট হচ্ছে ধরুন আপনি আপনি যে বিল্ডিং এ আপনার ব্যবসা চালু করছেন, সেই বিল্ডিং এ মনে করুন আপনি রেন্ট আছেন, ভাড়ায় আছেন, তাহলে সেই ভাড়া যদি আপনি 6 মাস বা 1 বছর আগে দিয়ে রাখেন, তাই তার অর্থ হলো আপনি 6 থেকে 1 বছর পর্যন্ত আপনার ফ্ল্যাটটা বা আপনার বিল্ডিংটা আপনি ব্যবহার করতে পারছেন। ফলে আপনাকে এটি থাকার ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে কাজের একটি বেনিফিট দিচ্ছে, থাকার বেনিফিট দিচ্ছে 6 থেকে 7 মাস বা 1 বছরের জন্য। এটাকে আমরা বলছি অ্যাসেট। এই কারণে প্রিপেড ইন্স্যুরেন্স এবং প্রিপেড রেন্ট দুটি অ্যাসেট। ওকে, এখন আমরা আসছি লং টার্ম অ্যাসেটের ক্ষেত্রে। লং টার্ম অ্যাসেট হচ্ছে যেগুলো আমাদের ফিউচার বেনিফিট দেবে অনেক বেশি সময় ধরে, 5 বছর বা 10 বছর ধরে, এগুলোকে আমরা বলছি লং টার্ম অ্যাসেট। লং টার্ম অ্যাসেটের মধ্যে আমরা পাই ল্যান্ড, বিল্ডিং, ট্রান্সপোর্ট, দুঃখিত জায়গা হচ্ছে না, ট্রান্সপোর্ট, ইকুইপমেন্ট, আরো আছে অ্যাকাউন্টস রিসিভেবলস। রাইট। ল্যান্ড, আমরা সবাই ল্যান্ডের সাথে কম বেশি পরিচিত। ল্যান্ড হচ্ছে জমি, বাংলা যদি বলি, সহজ বাংলা যদি বলি জমি। ল্যান্ড আমাদের কখন লাগে? যখন আমরা, আপনি যদি একটি বড় একটি ফ্যাক্টরি দিতে চান, আপনি যদি কোনো শিল্প উদ্যোক্তা হন বা খুব বড় কোনো বিজনেস যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার অবশ্যই একটি ল্যান্ডের প্রয়োজন হবে, যে ল্যান্ডে আপনি আপনার ফ্যাক্টরি গড়ে তুলবেন। এই ল্যান্ড আপনাকে, যতদিন আপনি বিজনেস থাকবে ওই এলাকায়, ওই জায়গাতে আপনার যতদিন বিজনেস থাকবে, ততদিন আপনাকে এই ল্যান্ড সুযোগ সুবিধা দেবে, আপনাকে বেনিফিট দেবে। এই জন্য এটাকে আমরা বলছি অ্যাসেট, এবং সেটি হচ্ছে লং টার্ম অ্যাসেট। কারণ এটি শুধু 1 বছর বা 2 বছরের জন্য নয়। আমরা ধরে নিই একটা ব্যবসা 50 থেকে 60 বছর বা 100 বছর পর্যন্ত চলে, আমরা যদি বড় বড় কিছু কোম্পানির উদাহরণ গ্রহণ করি, তাহলে তারা যে ল্যান্ডে সারা জীবন ব্যবসা করে যাচ্ছেন, সারা জীবন সেখানে ফ্যাক্টরিতে কাজ করে যাচ্ছেন, উৎপাদন করে যাচ্ছেন, সেই ল্যান্ডটাকে আমরা বলছি লং টার্ম অ্যাসেট, বিকজ ইট ইজ গিভিং আস বেনিফিটস ফর দ্য লং টার্ম। এটা আমাদেরকে লং টার্ম বেনিফিট দিচ্ছে। ল্যান্ডের পরপরই আমরা দেখছি বিল্ডিং। আমরা বিল্ডিং সম্পর্কে খুব বেশি বোধহয় আলোচনা করার প্রয়োজন নেই। ল্যান্ডের মতোই বিল্ডিং হলো সেই বিল্ডিং যেখানে আপনি আপনার অফিস দিয়েছেন বা আপনি আপনার ফ্যাক্টরি দিতে পারেন। ফর এক্সাম্পল গার্মেন্টসের জন্য হয়তো 10 তলা বিল্ডিংও লাগে অনেক সময়। তো বিল্ডিং হলো আপনার একটি অ্যাসেট, কারণ এই বিল্ডিং আপনি যতদিন আপনি ব্যবসা চালু করছেন, ব্যবসা আপনার চলছে, ততদিন আপনার এই বিল্ডিংটা থাকবে। এই কারণে আমরা বলছি বিল্ডিং হলো একটি লং টার্ম অ্যাসেট। তাছাড়া আরো আছে যেমন ট্রান্সপোর্ট। আমরা ট্রান্সপোর্ট সম্পর্কে একটু আলোচনা করি। ট্রান্সপোর্ট হলো আপনার ব্যক্তিগত কোম্পানির ব্যক্তিগত, আপনি এটা নোট করবেন একটু, কোম্পানির ব্যক্তিগত বলতে হচ্ছে কোম্পানির নিজস্ব গাড়ি ব্যবস্থা, ট্রান্সপোর্ট ব্যবস্থা। আমরা সবাই বড় বড় যেসব ফার্ম দেখি বা ফ্যাক্টরি দেখি, ধরুন আপনার বিস্কিট ফ্যাক্টরির কথা ধরুন, আমরা এক্সাম্পল হিসেবে বারবার বিস্কিট ফ্যাক্টরির কথা বলছি। আপনার বিস্কিট ফ্যাক্টরি যদি আপনার বিভিন্ন রিটেল হাউসে আপনার পাঠাতে হয়, যেমন ধরুন আপনি আগোরাতে আপনার বিস্কিটের সাপ্লাই দেবেন, কিংবা ওয়ালমার্টে দেবেন, বা মিনা বাজারে দেবেন,
আপনার ফ্যাক্টরি যদি নারায়ণগঞ্জ হয় আর আর মিনা বাজার বা আগোরা যদি ঢাকায় হয়, তাহলে এই যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আপনার পৌঁছাতে হচ্ছে, এই জন্য আপনার যে ট্রান্সপোর্টটা লাগছে, এটা হলো আপনার অ্যাসেট। এই ট্রান্সপোর্টটা আপনার নিজস্ব, আপনি কিনে নেবেন এই ট্রান্সপোর্টটা। আমরা সবাই অনেক সময় দেখেছি রাস্তাঘাটে যে বড় বড় কোম্পানি যেমন রূপচাঁদা অয়েল বা এরকম কিছু নাম লেখা ট্রান্সপোর্ট থাকে, বড় বড় কার্গো থাকে, অনেক সময় ছোটখাটো পিক আপ ভ্যানও থাকতে পারে। এইসব এইসব ট্রান্সপোর্ট তারা নিজেরাই ওন করে, তারা নিজেরাই কিনে নিয়েছে, এটা তাদের মালিকানাধীন। তাই এই যে ট্রান্সপোর্ট, এটা তাদের আজীবন সুবিধা দেবে। তাদের সবসময় কোনো না কোনো ভাবে ফ্যাক্টরি থেকে কোনো না কোনো জায়গায় আমাদের ট্রান্সপোর্টেশনের কাজে কোনো না কোনো ট্রান্সপোর্ট লাগছেই। তো এই ট্রান্সপোর্টটা আমাদের ফিউচার বেনিফিট দেবে ফর এ লং টাইম। এই কারণে এটাকে আমরা বলছি লং টার্ম অ্যাসেট। এরপরে আছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে আপনার এমন সব জিনিস, এমন সব মেশিন যেগুলো আপনার ব্যবহার হয় আপনার তৈরি করার জন্য। আপনার বিস্কিট ফ্যাক্টরি যদি বিস্কিট হয়, বা আপনার যদি তেলের ফ্যাক্টরি হয় তেল তৈরি হচ্ছে, বোতলের ফ্যাক্টরি হলে বোতল তৈরি হচ্ছে। আমরা যে মেশিনারি গুলো দেখি, অনেক সময় যদি আমরা কোনো ফ্যাক্টরি ভিজিটে যাই, তখন দেখি আমরা বড় বড় অনেক মেশিনারি থাকে। গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন থাকে, কাটিং মেশিন, সুইং মেশিন, অনেক কিছু থাকে। সবকিছু আমরা ইকুইপমেন্টের আন্ডারে নিয়ে আসবো। যেসব মেশিনারি আমরা ব্যবহার করব আমাদের প্রোডাকশনের জন্য, আমরা সেটাকে বলছি ইকুইপমেন্ট। তাই ইকুইপমেন্ট যেহেতু আমাদের, যতদিন আমরা ব্যবসা চালু করব, যতদিন আমাদের প্রোডাকশন চলবে, ততদিনই আমাদের ইকুইপমেন্ট লাগবে। এই কারণে আমরা বলছি এটাকে লং টার্ম অ্যাসেট। এরপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলকে শর্ট টার্ম বা লং টার্মের আন্ডারে রাখছি না, কেননা এটি দুটিই হতে পারে। অ্যাসেট হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল দুই রকমই হতে পারে। তার আগে জেনে নিই অ্যাকাউন্ট রিসিভেবল কি। অ্যাকাউন্ট রিসিভেবল হলো আপনি পাওনাদার, আপনি কারো কাছ থেকে পাবেন। আপনি যদি কোনো ক্যাশ পান কারো কাছ থেকে, কিংবা কোনো ইনভেন্টরি বা যে কোনো কিছু, কোনো সাপ্লাই যদি আপনি পান, সবই আপনি পাচ্ছেন। আমরা সাধারণ বাংলায় বলে আমরা পাওনাদার। আমরা যখন পাওনাদার হব, তখনই আমাদের রিসিভেবল। অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ বা এনিথিং যেটা আমরা পাচ্ছি, এটাকে বলছে সেটার একটা অ্যাকাউন্ট। আর রিসিভেবল মানে আমরা পাচ্ছি। তাই অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে আমরা কোনো কিছু কারো কাছ থেকে পাবো, এটাকে বলছি আমরা অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল দুই রকমই হতে পারে, শর্ট টার্ম এবং লং টার্ম। ধরুন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং ব্যাংকের সাথে আপনার চুক্তি হয়েছে, দুঃখিত, আপনি মনে করেন ব্যাংকে চাকরি করছেন, আপনি লোন দেন, আপনার ব্যাংক। কেউ যদি আপনার কাছ থেকে লোন নেয়, ধরুন 10 কোটি টাকা লোন নিল আপনার কাছ থেকে, তাহলে আপনি যে লোনটা সে ফেরত দেবে, লোন ফেরত দেওয়ার জন্য সে আপনার সাথে চুক্তি করলো যে আপনাকে সে 10 বছরের মধ্যে ফেরত দেবে। যদি এমন হয়, তখন সেটি হবে লং টার্ম। ধরি আমরা 10 ইয়ার্স, যদি 10 ইয়ার্স এর মধ্যে সে বলে যে আমি ফেরত দেবো, বা 5 ইয়ার্সও হয়, তাহলে আমরা বলবো এটাকে লং টার্ম অ্যাসেট। কেননা আপনি 5 বছর কি 10 বছর পর হলেও সেটা আপনি তার কাছ থেকে পাচ্ছেন, কিন্তু এটা অনেক লম্বা সময়, অনেক বেশি সময় পরে এটা আপনাকে বেনিফিট দেবে। আর যদি সে আপনাকে বলে যে 1 বছর কিংবা 12 মাস কিংবা 6 মাস এর মধ্যে আপনাকে ফেরত দেবে, তাহলে বুঝতে হবে এটি শর্ট টার্ম অ্যাসেট। কেননা আপনি টাকাটা যে আপনি তাকে দিলেন, লোনটা তাকে দিলেন, সে সেটা 6 মাস বা 1 বছরের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দেবে। তাই এটা আমরা আগেই জেনেছি যে এগুলো এত কম সময় হয়ে আসে, এটাকে আমরা শর্ট টার্ম অ্যাসেট বলি। এই কারণে আমরা ধরে নিচ্ছি এটাকে বলা হয় শর্ট টার্ম অ্যাসেট। তাই মোটামুটি আমরা অ্যাসেটের ব্যাপারে আইডিয়া এখানে পেয়ে গেলাম। অ্যাসেট কি, অ্যাসেট কি কি রকম হয়। অ্যাসেট দুই রকম হয় আমরা জানি, শর্ট টার্ম অ্যাসেট, লং টার্ম অ্যাসেট। এরপরে আমরা জানতে পারলাম শর্ট টার্ম অ্যাসেটের মধ্যে কি কি আছে, বা লং টার্ম অ্যাসেটের মধ্যে কি কি আছে, কোন ধরনের অ্যাসেট শর্ট বা লং দুটাই হয়। আপাতত আমরা এটা জেনে গেছি। তাই আশা করব সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি নিয়ে কিছুটা আলোচনা করতে পারবো। আশা করি ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিটি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ।